দেখুন, আজকের অনুষ্ঠানের শিরোনাম অনেক রকমভাবে হতে পারে। কেউ বলতে পারেন ৬-এ ৬ তৃণমূল কংগ্রেস, কেউ বলতে পারেন বৃহস্পতি তুঙ্গে তাই শনিতে মঙ্গল হলো শাসকের। কিন্তু মোদ্দা কথা হলো, তৃণমূল কংগ্রেস আবারও প্রমাণ করিল যে এই বাংলায় এখনো জনতার রায় তৃণমূল কংগ্রেসের দিকে থাকে, শাসকের দিকেই থাকে। নিজেদের আসন শুধু ধরে রাখলো তৃণমূল কংগ্রেস তা নয়, বিজেপির থেকে আসন ছিনিয়েও নিল তারা। ফলে ২৬-এর আগে কপালে চিন্তার ভাঁজ কি আরো চওড়া হলো প্রধান বিরোধী দল বিজেপির? ফাটল মেরামত করে ঘুরে দাঁড়ানোর কোন কৌশলে এবারে শান দেবে বিজেপি? পাশাপাশি নজরে থাকবে বাংলায় কার্যত ছন্ন ছাড়া বিজেপি মহারাষ্ট্রে কিভাবে সরকার গড়ার পথে, আবার সেই বিজেপি নেতৃত্বাধীন জোট ধাক্কা খাচ্ছে পশ্চিম রাজ্য ঝাড়খণ্ডে। এই সমস্ত বিষয় নিয়ে আগামী ১ ঘন্টায় আমরা আলোচনা করব, কিন্তু শুরুতে বিষয়। সবুজ ঝড়ে ভরাডুবি বিজেপির, সব কেন্দ্রেই জয়ের ব্যবধান বাড়ালো তৃণমূল কংগ্রেস। ৫টা কেন্দ্রে জয়ের ব্যবধান বাড়িয়েছে এবং ৬ নম্বর কেন্দ্র মাদারিহাট দখল করে নিয়েছে বিজেপির থেকে বাংলার শাসক। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার, তৃণমূলের জয়ের পর পোস্ট করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাদারিহাট ও হাতছাড়া পদ্মের প্রথমবার ফুটলো ঘাসফুল, ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ধন্যবাদ জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কারণ ৯৮ সালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর থেকে এখনো পর্যন্ত যে মাদারিহাটে ঘাসফুল ফোটাতে পারেনি শাসক দল, সেই মাদারিহাট ছিনিয়ে নিল বিজেপির থেকে তারা। জানতাম ৬টাতেই হারবো, প্রতিক্রিয়া দিলীপের। ২৬-এ সরকার গড়ব বলছেন সুকান্ত মজুমদার। ফলে কোথাও না কোথাও বিজেপির অন্দরের যে বিভিন্ন ফাটল, ভিন্ন মত, সেইগুলো এক এক করে আসতে শুরু করেছে। সব আসনে বাম কংগ্রেসের জামানত জব্দ, সিতাইতে জামানত জব্দ হলো বিজেপিরও। শুধুমাত্র সিতাই নয়, একই সঙ্গে হাড়োয়াতেও কিন্তু বিজেপির জামানত জব্দ হয়েছে। এইখানে প্রশ্ন উঠছে, এই অবস্থায় ৬টার মধ্যে দুটোতে যদি জামানত জব্দ হয় প্রধান বিরোধী দলের, ঘুরে দাঁড়ানোর কোন কৌশলে শান দেবে বিজেপি? মহাবিকাশকে মহাধাক্কা মহাজুতির, মহারাষ্ট্রে ক্ষমতায় বিজেপি জোট। এইবার মহারাষ্ট্রে ক্ষমতায় বিজেপি জোট আসার পর পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে আলোচনা এবং চর্চা একেবারে মারাঠা ভূমে শুরু হয়ে গেছে। ঝাড়খণ্ডেও পরাজয় বিজেপি জোটের, ফের সরকার গড়ার পথে জেএমএম জোট, অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এবং যে জোট, সেই জোট এবার সরকার গড়ার পথে। অর্থাৎ সাধারণ মানুষ তারা কোথাও না কোথাও শিবু সোরেনের পুত্রের প্রতি ভরসা রাখছেন, এটা একেবারে দিনের আলোর মতন স্পষ্ট। এবং আমাদের নজরে থাকবে ওয়ায়নাড়ের কংগ্রেসেরই দাদাকেও টেক্কা বোনের, প্রথমবার সংসদের পথে প্রিয়াঙ্কা গান্ধী বডরা। একেবারে প্রিয়াঙ্কা লাও কংগ্রেস বাঁচাও, এই স্লোগানটা দলের অন্দর থেকেই উঠছিল। এই প্রথমবার সংসদে পা রাখতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে সবুজ ঝড়, বাংলার উপনির্বাচনে ৬টি বিধানসভা কেন্দ্রে সবুজ ঝড়, ফের বিজেপির ভরাডুবি। নৈহাটিতে ৪৯,২৭৭ ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সনত দে। পরের বিধানসভা কেন্দ্র হাড়োয়া, শেখ রবিউল ইসলাম হাজি নুরুল ইসলামের পুত্র রেকর্ড ১,৩১,৩৮৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। পরের বিধানসভা কেন্দ্র সিতাই, সঙ্গীতা রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ১,৩০,৬৩৬ ভোটের ব্যবধানে জয়ী। মাদারিহাট, জয়প্রকাশ টপ্প তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন ২৮,১৬৮ ভোটের ব্যবধানে। প্রথমবার এখানে ফুটল ঘাসফুল। পরের বিধানসভা কেন্দ্র মেদিনীপুর, সুজয় হাজরা তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি জয়ী হয়েছেন ৩৩,৯৯৬ ভোটে। এবং বাঁকুড়ার তালডাংরা, ফাল্গুনী সিংহবাবু তৃণমূল কংগ্রেস প্রার্থী ৩৪,০৮২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। আর এই ফলাফল সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি বলছেন আমরা জমিদার নই, আমরা মানুষের পাহারাদার। তিনি বলছেন মা মাটি মানুষকে বিনম্র চিত্রে জানায় অভিবাদন। আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা মাটি মানুষকে জানাই প্রণাম, জোহার এবং সালাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরো সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা, আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। আপনাদের আশিস আজীবন হৃদয় স্পর্শ করে থাকবে, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি এই কথা বলছেন, বাংলাকে বদনাম করতে জমিদারদের তৈরি গল্প খারিজ করে দিল মানুষ। তিনি বলছেন, জমিদাররা যে গল্প তৈরি করেছিল মানুষ তা খারিজ করেছে। প্রথমবার সেবা করার সুযোগ দেওয়ার জন্য মাদারিহাটের মানুষকে বিশেষভাবে ধন্যবাদ। গণতান্ত্রিক পথে বিরোধীদের নির্মূল করে দেওয়ার জন্য প্রণাম মানুষকে। বিরোধীদের মিথ্যা প্ররোচনায় গুরুত্ব না দিয়ে আমাদের ওপর আস্থা রেখেছে মানুষ। এখন সবথেকে বড় প্রশ্ন হলো, এই রকম একটা অবস্থায় তৃণমূল ধারাবাহিকভাবে যে সাফল্য পেয়ে চলেছে, সেটা লোকসভা নির্বাচন হতে পারে, বিধানসভা হতে পারে, বা ইলেকশন হতে পারে। আমি শুভময় মৈত্রর কাছে প্রথমেই আসতে চাইবো। দেখুন শুভময় দা, 13 বছরের তৃণমূল কংগ্রেসের শাসনকালে শাসক দলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। এটা ধরুন এত বছর ক্ষমতায় থাকার পর যে কোনো রাজ্যে যে কোনো শাসক দলের বিরুদ্ধে অভিযোগ ওঠাটা এমন কিছু আশ্চর্যের বিষয় নয়। শুধু তাই নয়, রাজ্য সরকার রাজ্য পরিচালনার ক্ষেত্রেও একাধিক অভিযোগ, এবং সেটা শুধু প্রচারে বিরোধী রাজনৈতিক দলগুলো তুলেছে তাই নয়, কোর্টে পর্যন্ত দেখা গিয়েছে, লড়াই পর্যন্ত হয়েছে। কিন্তু তারপরেও আপনি বলুন যে কোন রহস্য বা কোন কোন ফ্যাক্টর কাজ করে থাকতে পারে, যেটা পার্লামেন্টারি ইলেকশন হতে পারে, অ্যাসেম্বলি ইলেকশন হতে পারে, বা ইলেকশন হতে পারে, পরপর দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু সেই শাসক দলের উপরই ভরসা রাখছেন নয়, সেই ভরসার বহরটা যেন প্রতিবারে বাড়ছে। ফ্যাক্টর কি থাকতে পারে? হ্যাঁ দেখুন, প্রথম হচ্ছে ফেলুদাকে খুব একটা খোঁজার দরকার নেই। তৃণমূল এবারে কেন অন্তত 6টায় 6টা পেল এইটা নিয়ে, এবং আমরা বারবারই আলোচনায়, আপনাদের টিভি চ্যানেলের আলোচনাতেও বারবার বলেছি যে তৃণমূল কিন্তু 6টিতে 6টি আসনই পাবে। এবং আমার মনে হয় যে একেবারে সুস্থ নির্বাচন যদি হতো, যে নির্বাচনকে আমরা থিওরিটিক্যালি আদর্শ নির্বাচন বলি, তাতেও কিন্তু তৃণমূল জেতার সম্ভাবনাই যথেষ্ট বেশি থাকতো। কোন জায়গাটা আমরা আলাদা করতে চাইছি যে ঠিক যে গণতান্ত্রিক ব্যবস্থায় 72-এর নির্বাচন হয়েছিল, যে গণতান্ত্রিক ব্যবস্থায় বামফ্রন্ট আমলে 1 লক্ষের বেশি ভোটে যখন তখন কেউ জিতে গেলে লোকে উদ্বাহু হয়ে নাচতেন, ঠিক একই রকম সেই জায়গায় যে তৃণমূল কংগ্রেস হয়তো 70,000 ভোটে জিতত, তাকে 1,30,000 ব্যবধান করার প্রয়োজনীয়তা কতটা, এবং রাজনীতি কি এইভাবে নির্ধারিত হবে যে হারোয়া 80 তাইকে 1000 ভোটে হারালো, মানে এক জায়গায় 1,31,000, এক জায়গায় 1,30,000। অর্থাৎ সত্যিকারের মানুষের যে সমর্থন তৃণমূলের প্রতি আছে, সেই সমর্থনের কতটা রিফ্লেক্টেড হলো, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, একেবারে সত্যি কথা যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কারণ, জনমুখী কারণ আছে, যে জনমুখী কারণ তো ভারতবর্ষের অন্যান্য রাজ্যও দেখেছে, এ নিয়ে কোনো সন্দেহের ব্যাপার নেই, যে যেখানে নিম্নবিত্ত মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া যায়, সেই জায়গায় তারাও সেই সরকারকে আশীর্বাদ করেন। অন্য রাজনৈতিক দলকে তো কেউ বারণ করেনি। আজকে সিপিএম যদি বলতো মাসে 5,000 টাকা করে দেবো, তাতে তো কোনো অসুবিধা ছিল না। তারা কেন বলতে পারছেন না? তৃণমূল তো বলতে পারছে একটা টাকার কথা। আজকে বিজেপির যে জোট সরকার ছিল মহারাষ্ট্রে, তারাও তো টাকা দিয়েছে শেষ 4টি মাস। ফলে তারা এই টাকাটা দিচ্ছেন মানুষের হাতে, ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার যাকে বলে। অন্যদিকে এই টাকাটা দিয়ে কিন্তু তারা যদি বলেন যে না, আমাদের দলের একটা অংশে একেবারে সরাসরি দুর্বৃত্তায়ন চলবে, দুর্নীতি চলবে, এই অভিযোগে আমরা পাত্তা দেবো না, আমাদের দলের নেতারা যখন তখন যা খুশি তাই একে ওকে বলবেন, সেগুলো পাবলিক ডোমেইনে দেখানো হবে, তাহলে বুঝতে হবে রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক সংসদীয় পদ্ধতিতে যে রাজনৈতিক দল, তারা একেবারে ব্যর্থ হচ্ছেন, তারা নিজেদের দলের সংশোধন করছেন না, এবং এইভাবে জিতে গিয়ে গণতান্ত্রিক একটা পদ্ধতিকে আধিপত্যবাদের দিকে নিয়ে যাচ্ছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন, তারা জিতেছেন, কিন্তু একই সঙ্গে তাদের অসম্ভব সতর্ক হওয়ার সময় এসেছে। বেশ, অসম্ভব সতর্ক হওয়ার সময় এসেছে, এবং আমি বলছি উল্টো দিক থেকে সতর্ক হওয়ার কি সময় বিজেপির ক্ষেত্রেও আসেনি? তার কারণ ধারাবাহিকভাবে বিজেপির যে ক্ষয়, সেটাও কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। আমি এইখানে সজল ঘোষের কাছে আসার আগে দর্শকদের একবার দেখাতে চাইবো, ঠিক 1 বছর আগে, গত বছর 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে একেবারে কুণাল ঘোষ স্পষ্ট করে জানিয়েছিলেন যে এই রাজ্যে শাসক দল যদি তৃণমূল কংগ্রেস হয়ে থাকে, বিরোধী দলও তৃণমূল কংগ্রেস। গত বছর কি বলেছিলেন কুণাল ঘোষ দেখাবো, তারপর আমি সজল ঘোষের কাছে আসছি। দেখো, এই রাজ্যে আমরাই সরকার, আমরাই বিরোধী। তৃণমূল কংগ্রেসই শাসক দল, তৃণমূল কংগ্রেসই মানুষের কণ্ঠ, তৃণমূল কংগ্রেসই উন্নয়নের দায়িত্বে, তৃণমূল কংগ্রেসই কোথাও কোনো কাজ বাকি থাকলে প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর। এর বাইরে কোনো বিরোধী দলের কোনো পরিসর জনতার দরবারে নেই, নেই, নেই।
আমি বলছি আজকে তো কুণাল ঘোষেরা স্পষ্ট করে সজলদা আরো বড় গলায় এটা দাবি করবেন যে এটা শুধু তৃণমূল কংগ্রেসের কোনো এক মুখপাত্রের কথা নয়, এই ফলকে সামনে রেখে বলবেন যে সাধারণ মানুষও সেইটা মনে করে, সেই কারণে ঢেলে ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে, এবং দেখাবো যে একাধিক বিধানসভা কেন্দ্রে আপনাদের জামানত কিভাবে বাজেয়াপ্ত হয়েছে। ঢেলে ভোট দিয়েছে মানুষ, দেখতেই পাচ্ছি ঢেলে ভোটের রেজাল্ট। আপনি বলুন তো, মানুষ কি ডিগবাজি মাস্টার? যে মানুষগুলো লোকসভা নির্বাচনে কোথাও 2000 ভোটে তৃণমূল জিতেছিল, সেখানে 80,000 ভোটে জিতে গেল। কোথাও স্বামী জিতেছিল 10,000 ভোটে, বউ সেখানে জিতে গেল 4 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে 1,30,000 ভোটে। আপনি বলুন উদয়ন গো 57 ভোটে হেরেছিলেন, তার 6 মাসের মধ্যে ভোট হয়েছে, উনি 1 লাখ ভোটে জিতেছেন। এগুলো কোনটা মানুষের ভোট? এগুলো কোনটা মানুষের ভোট? একটাও এগুলো মানুষের ভোট নয়, এগুলো ওই হচ্ছে সেলোটেপের ভোট। আপনারা দেখাচ্ছিলেন না সেলোটেপ ভোট, এটা হচ্ছে সেলোটেপের ভোট, ব্ল্যাক টেপের ভোট। আমরা জানি, এটাও জানি এক্ষুনি তৃণমূলের সেই তৃণমূল সেজে যারা আসছেন, তার কারণ তৃণমূলের এখানে আশা বাড়ুন, আশাটা দল বিরোধী, তারা এখানেই এক্ষুনি বলবেন যে আমাদের পুলিশ নির্বাচন পরিচালনা করেনি, কাগজে কলমে। না তৃণমূল কি বলবে সেটা তৃণমূল বুঝবে, বিজেপির কথা বলুন আপনি। আসলে পুরো ব্যাপারটাই যেভাবে অর্গানাইজ করা হয়েছে, সেখানে আজকে এখন আমরা যেটা করছি বা সকালে ভোট কাউন্টিং যেটা না আমি বলছি উল্টো প্রশ্নটা আসবে সজলদা, সেটা হচ্ছে এই বিধানসভা উপনির্বাচন তো রাজ্য নির্বাচন কমিশন পরিচালনা করেনি, এ তো সিইও অফিস করেছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, এত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী ছিল। একদম ঠিক, আসমুদ্র হিমাচল এইভাবে সম্ভব নয়। সিইও অফিস করেছে রাজ্য পুলিশকে নিষ্ক্রিয় করে নয়, রাজ্য পুলিশের হাতে দিয়ে যৌথভাবে করা। দেশ জুড়ে তো এই সিইও অফিসই তো করে থাকে বিধানসভা নির্বাচন অভিযোগ হচ্ছে না, দেশ জুড়ে কোথাও হেরেছি কোথাও জিতেছি না। আমি যদি বলি অন্যান্য রাজ্যে বিজেপি একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা দিতে পারে, যেটা এই রাজ্যের বিরোধী দল বিজেপি পারে না। আমি আপনাকে একটা কথা বলি, নির্বাচন জিতে আসার আগে 11-র আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাই ইলেকশনগুলো কি রেজাল্ট হতো? একই রেজাল্ট হতো, একটা দুটো কেন্দ্র ছাড়া। সেটা এখানেও হয়েছে এক-আধটা কেন্দ্র এরকম। আমি আপনাদের বোঝাতে চাইছি যে এই ভোটগুলোকে আপনারা ভোট হিসেবে দেখছেন কেন? শুভময় একদম ঠিক বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর আগে একটা অ্যাসিড টেস্ট করে দেখতে পারতেন যে ওনার সত্যিকারের ঠিক ঠিক। আমি বলছি সেই প্রশ্ন নিয়ে অর্ণব সাহার কাছে আসবো, কিন্তু আপনারই দলের নেতা দিলীপ ঘোষ থেকে শুরু করে একাধিক নেতা বলছেন যে দলের মধ্যে সাংগঠনিক বদল দরকার, লিডারশিপ নিয়ে প্রশ্ন তুলছেন আপনারই দলের নেতা। কিন্তু তার আগে আমি এখানে অর্ণব সাহার কাছে আসবো। আমি বলছি একদম 26-এর নির্বাচনের আগে একটা অ্যাসিড টেস্টে ঠিকই জায়গা ছিল দেখে নেওয়া যে আসলে যাকে হিন্দিতে বলে জমিন হকিকত, আসলে বাস্তবটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আমি বলছি তার সঙ্গে জল মেশানোর যে অভিযোগগুলো রয়েছে ব্যবধানটা বাড়ানোর জন্য, এটা না করলে কি হতো না? কারণ বিশ্লেষকরা বলছেন যে একেবারে 6-0 হওয়াটা শুধু সময়ের অপেক্ষা ছিল। আমি বলছি শুভ্র, আমি যদি এখান থেকে শুরু করি যে জল মেশানো হয়েছে, তাহলে তো এই ধরনের কথাই আসবে এবং এই ধরনের বিশ্লেষণই আসবে। সজলদা একটু আগে যে বললেন যে কিছু মাস আগে 6 মাস আগে একরকম ছিল, সেখান থেকে বেড়ে গিয়েছে। আমি সজলদাকে একই সঙ্গে একটু মনে করিয়ে দিই, মহারাষ্ট্রে 31-17 ছিল। হ্যাঁ, ওখানে ইন্ডিয়া যোগ ছিল হচ্ছে 31 আর এনডিএ ছিল হচ্ছে 17টা। আজকে তো ছবিটা সম্পূর্ণ উল্টে গিয়েছে। এবার আমরা যদি ধরে বিশ্লেষণটা না করি, তাহলে এই একটা ওভারঅল এরকম একটা সিদ্ধান্তে চলে যাওয়া যাবে যে এরকম করে এখানে জল মেশানো হয়েছে, এরকম করে এখানে বলপ্রয়োগ করা হয়েছে। আমার মনে হয় এটা করলে আসলে সত্য থেকে দূরে সরে যাওয়া হবে, সেটা ঠিক হবে না। দেখুন, দুটো কেন্দ্রে কিন্তু বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়েছে। এবার আপনি বলছেন যে ব্যবধান বেড়ে গিয়েছে, সেই ব্যবধান বেড়ে গিয়েছে, সেখানে বলপ্রয়োগ করেছে তৃণমূল কংগ্রেস। সেটা যদি আপনি বলেন সেখানে জামানত বাজেয়াপ্ত হয়েছে মানে কি? ক্ষয় হয়েছে, একেবারে বিরোধীরা ক্ষয় হয়েছে। আমি বলছি এই কথাগুলোর কোনো আসলে অর্থই নেই। অর্থটা হচ্ছে সত্যকে কি করে ঢাকা দেওয়া এবং নিজের চোখে নিজে একেবারে চোখে পক্কি পড়ে থাকা, নিজের খামতিকে নিজে না দেখা। দেখুন, এখানে তিনটে সহজ পয়েন্ট একদম। সেটা 1 নম্বর হচ্ছে, প্রথম কথা, বাংলায় বিজেপির বিজেপি যে প্রধান বিরোধী শক্তি হিসেবে বিকল্প কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেনি তৃণমূল কংগ্রেস, যে জিনিসটা পেরেছে। এখানে এখনো পর্যন্ত বিজেপির যে প্রধান ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা কখনোই ইনক্লুসিভ নয়। সেই পুরো ন্যারেটিভটাই হচ্ছে একটা বিভাজনের ন্যারেটিভ। তারা মূলত ওই একটা ইস্যু নিয়ে, একটা জায়গা নিয়ে তারা বারবার করে ভোটে যান এবং সেখানে ধর্মীয় বিভাজন হতে পারে, সেটা মূলত ধর্মীয় বিভাজন। আমি এক লাইন বলবো, তারা বারবার করে বলেন, আচ্ছা ইমাম ভাতাটা কি সামাজিক ন্যারেটিভ ছিল? বলতে দিন না, আপনি আরে আপনি তো সারাক্ষণ বলেন, বলতে দিন কি ছিল। একদম মুয়াজ্জেম ভাতাটা কি ছিল? খুব ভালো রোহিত ভাতাটা কি? আপনারা দুর্গা পূজায় দেওয়াটা কি? লার্কি বাহিনী জগন্নাথ মন্দিরটা কি? মহারাষ্ট্রে লার্কি বাহিনীটা কাকে দেখে দিচ্ছেন? না কাকে দেখে দিচ্ছেন?
তাকে দেখে লাগলি বেশ 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 লাডলি বেহানা, সেখান থেকে লক্ষ্মীর ভান্ডার। কিন্তু মূল বিষয় হচ্ছে এইটা কিন্তু বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করছেন যে ডোল পলিটিক্স, যাকে একেবারে হিন্দি বলে রেউড়ির কথা বলা হয়, সেটা কিন্তু ভোট ব্যাংকে ডিভিডেন্ড দিচ্ছে। কিন্তু আমি বলছি, আমি একটা পরিসংখ্যান এইখানে রাখবো যেটা বিরোধী হিসাবে কতটা উদ্বেগের। একের পর এক বিধানসভায় যেভাবে বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়েছে, আমি পরপর রাখি বিরোধীদের এখানে পরপর দেখাবো যে কিভাবে জামানত বাজেয়াপ্ত বিরোধীদের হচ্ছে। সিতাই বিজেপি 16% ভোট পাচ্ছে, কংগ্রেস 4%, ফরওয়ার্ড ব্লক প্রাপ্তি 2%, অর্থাৎ বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। এরপরে চলে আসুন মাদারিহাট, সেখানে কংগ্রেসের প্রাপ্ত ভোট 2.06, আরএসপি 2.33, জামানত বাজেয়াপ্ত। নৈহাটিতে কংগ্রেসের 3.1 এবং সিপিআইএমএল লিবারেশন 6.07, জামানত বাজেয়াপ্ত। হারোয়া বিজেপির জামানত বাজেয়াপ্ত হচ্ছে, প্রাপ্ত ভোট 6.62%, কংগ্রেস এবং আইএসএফ তাদেরও জামানত বাজেয়াপ্ত 1.84 এবং 12.53%। আচ্ছা, মেদিনীপুরে সিপিআই 5.52, জামানত বাজেয়াপ্ত, কংগ্রেস 1.84, জামানত বাজেয়াপ্ত। বাঁকুড়ার তালডাংরা কংগ্রেস 1.48, জামানত বাজেয়াপ্ত, সিপিআইএম 10.25, জামানত বাজেয়াপ্ত। আচ্ছা, যারা জানেন না তাদের জন্য বলে দিই যে মোট যত ভোট পড়ে জামানত রক্ষা করার জন্য 16%, 16% ভোট কিন্তু পেতেই হয়, নইলে যে ডিপোজিটটা দেওয়া হয় ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, সেই ডিপোজিট আর ফেরত পান না তারা, অর্থাৎ সেইটাকে বলে জামানত বাজেয়াপ্ত। আমি চন্দন ঘোষ চৌধুরীর কাছে আসবো। চন্দনদা, এই অভিযোগ তো বিরোধী রাজনৈতিক দল হিসাবে আপনারা প্রায়শই করে থাকেন যে গণতন্ত্র বিপন্ন, এই রাজ্যে গণতন্ত্র বিপন্ন। এটা সকলেই মানবেন যে গণতন্ত্র ততটা শক্তিশালী হয় যতটা বিরোধীরা শক্তিশালী হয়। এই 6টা বিধানসভার উপনির্বাচনে দেখা যাচ্ছে প্রত্যেকটাতে কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হয়েছে। আমি বলছি, কংগ্রেস যদি জামানত রক্ষা করতে না পারে, একটা শক্তিশালী বিরোধিতা যদি বলছি পরিষদ তৈরি করতে না পারে, গণতন্ত্র বিপন্ন হওয়ার সমান দায় আপনাদেরও। এক্স্যাক্টলি শুভ্রজিৎ, আমি এখানে প্রথমেই স্বীকার করে নেব যে গণতন্ত্র বিপন্ন যে শব্দগুলো আমরা ব্যবহার করি, এর পাশাপাশিভাবে এটাও খুব স্বাভাবিক যে আমরা বিভিন্ন ক্ষেত্রে জামানত বাজেয়াপ্তর মধ্যে থেকে এটা প্রমাণ হয় যে আমরা হয়তো শক্তিশালী নই, বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী নই। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, 1958 ধারা ইলেকশন কমিশনের যেটা ফরফিট অফ ডিপোজিটের প্রসঙ্গ তুমি তুলছো, 61 অ্যাক্ট, আমরা কিন্তু ওই সময় থেকে দেখেছি কংগ্রেস বহু ক্ষেত্রে হয়তো চেষ্টা করেও হারতে পারতো না, বহু বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হয়ে যেত, এবং তারা কিন্তু আজকের ভয়েস, এই মুহূর্তের গণতন্ত্রের ভয়েস। সুতরাং প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে ভয়েসটা জোরে হোক কি আস্তে হোক, যুক্তিটা আছে কিনা, এবং সেই যুক্তির মধ্যে আমরা বারবার যেটা প্রমাণ করবার চেষ্টা করি সেটা হচ্ছে সেই যুক্তি মানুষকে বিশ্বাসযোগ্য করতে পারছেন কিনা। বিশ্বাসযোগ্যর প্রশ্নটা দেখো, বিশ্বাসযোগ্যর প্রশ্নটা খুব স্বাভাবিক অর্থে আমি সেই কারণে 61 অ্যাক্ট অফ ইলেকশন কমিশনের এই প্রসঙ্গটা তুললাম, যে এত বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে ভেরিয়েশনস তো হয়েছে, বহু ফেস এসছে, কিন্তু একটা জিনিস তোমাকে বুঝতে হবে, গণতন্ত্র বিপন্ন এই শব্দটা ব্যবহার যারা করছে তারা কি ভুল বলছে, প্রশ্নটা এখানে। তুমি একটা জিনিস খুব ভালো করে দেখো, একটা পঞ্চায়েত নির্বাচনে 60 জন খুন হয়ে যায়, এবং একটা পঞ্চায়েত নির্বাচনে যেখানে আমরা ব্যালট চিপিয়ে খেতে দেখি, এবং তারপরে তৃণমূল দাবি করে যে তাদের নাকি ভোট আপগ্রাফ, বাস্তব, অস্বীকার করছি না, শুভময়দা যেটা বলছেন আমি সমর্থন করি। আমার মনে হয় আমরা বিরোধীরা অনেকেই সমর্থন করি, এটা তো জোর করে বুঝতে হবে যে এই যে 6টা সিটে জিতেছে, এখানে আমরা এই প্রশ্ন তুলিনি। আমি আরেকবার আপনাদের সামনে রাখি যে এখনো পর্যন্ত 6টা আসনেই কিন্তু জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। নৈহাটিতে 49,277 ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সনদ দে। হারোয়ায় 1,31,388 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। সিতাইতে 1,30,636 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। মাদারিহাটে 28,168 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। মেদিনীপুরে 33,996 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুজয় হাজরা, এবং তালডাংরায় 34,082 ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। আমি এইখানে অর্ণব সাহার কাছে আসতে চাইবো। নিঃসন্দেহে অর্ণবদা, আপনিও মানবেন যে সবথেকে বড় বা সবথেকে বড় প্রাপ্তি যদি কিছু হয়ে থাকে সেটা মাদারিহাট, উত্তরবঙ্গ, যে উত্তরবঙ্গ সজল দ্বারা বরাবরই বলে থাকেন যে বিজেপির শক্ত ঘাঁটি, তার মানে সেখানেও এবার শীত কাটতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আমি মাদারিহাটের কথাটাই বলতে যাচ্ছিলাম, ঠিক সেই সময় বিজ্ঞাপন বিরতি চলে এলো। এই যে সজলদা যে কথাটা বারবার করে বলছেন যে ভোট লুট জোর করে বল প্রয়োগ করে করা হয়েছে, মাদারিহাটে আপনি দেখুন 2021 সালে ওখানে তৃণমূল হেরেছিল হচ্ছে 29,000 ভোটে। এবার 2024 সালে 3.5 বছর বাদে যখন ওখানে ভোট হচ্ছে, সেখানে জয়ের ব্যবধানটা হচ্ছে 28,168। তার মানে 29,000 পিছিয়ে থাকাকে যেমন তারা কভার করেছে, আরও বেশি এগিয়ে গিয়েছে, আরও প্রায় 29,000 ভোটে। তার মানে এই যে জয়টা হয়েছে,
এই জয়টা কিন্তু শুধুমাত্র মানে বল প্রয়োগ করে করা যায় না, তার কারণ ওই এলাকায় কিন্তু বহুদিন ধরে সেখানে কিন্তু তৃণমূলের থেকেও অনেক বেশি করে বিজেপির শক্তি ছিল, অনেক বেশি করেছিল। কিন্তু সেখানে যেটা হয়েছে, জন বার্লাকে আমি পরে আসছি, আমি দু তিনটে একেবারে প্রত্যক্ষ জায়গায় বলছি। সেটা হচ্ছে ধরুন চা বাগান। চা বাগানের জন্য 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নেতারা এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন 1000 কোটি টাকার একটা ওখানে প্রজেক্ট হবে, মানে ওখানে সাহায্য করা হবে। সেই সাহায্য কিন্তু করা হয়নি। একাধিক চা বাগান, সেই চা বাগানগুলোকে অধিগৃহীত করা হবে সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা ভোটের আগে, সেগুলো করা হয়নি। এই যে একের পর এক জায়গায় ওখানকার যে চা বাগানগুলো এবং ওখানকার যে আদিবাসী জনতা, সেই আদিবাসী জনতার জন্য যে কাজগুলোর প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিলেন একটাও কিন্তু তারা করেননি। আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চা বাগানে ক্রেশ তৈরি করা, হেলথ সেন্টার তৈরি করা, জমির পাট্টা দান, চা সুন্দরী প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প, এই প্রকল্পগুলো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তারা কিন্তু পৌঁছে গিয়েছে মানুষের কাছে। অর্থাৎ মানুষের কাছে নিজেদের যে উন্নয়নের যে তাদের যে ন্যারেটিভ, তাদের যে নিজস্ব উন্নয়নের কৌশল, সেই কৌশলটা নিয়ে তারা পৌঁছে গিয়েছে। তার পাশাপাশি ওইখানে কিন্তু আমরা এটাও দেখতে পেয়েছি যে বিজেপির মধ্যে নিজেদের ভিতরেই খানিকটা গোষ্ঠীদ্বন্দ্বের জায়গা তৈরি হয়েছে। সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে একটা অংশ হয়তো নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন। ওইখান থেকে বুদ্ধিমান লামা তিনি নির্দল হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন এবং আমরা আগেই এটা ধরে নিয়েছিলাম যখন একটা খ্রিস্টান ভোট, যেটা চা বাগানের একটা বড় অংশের খ্রিস্টান ভোট, সেই ভোটটা তারা কেটে দেবে। নিঃসন্দেহে আপনার একটা অ্যানালিসিস, আপনার একটা ব্যাখ্যা থাকতেই পারে। আমি সজল ঘোষের কাছে আসবো, কিন্তু শুভেন্দু অধিকারী নেতৃত্ব নিয়ে আমি আলোচনাতে বারে বারে দেখাচ্ছিলাম যে যখন প্রশ্ন তুলছেন একেবারে জন বার্লা, তখন এই রকম একটা অবস্থায় 6টার মধ্যে যখন 6টায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কতটা বিজেপির, কারণ 1 বছরের মতন সময় রয়েছে 26-এর বিধানসভা নির্বাচনের আগে। শুভেন্দু অধিকারী কি বলছেন? দুটো জিনিস আমার উপলব্ধিতে এসেছে, নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা। এটা আমাদের করা উচিত। আমাদের হাতে মাত্র 1 বছর আছে, ভোটাররা প্রস্তুত আছে এবং সকলেই 26-এর জন্য অপেক্ষা। এই 6টা আসন নিয়ে কেউ ভাবে, ধূপগুড়িতে 1 বছর আগে বিজেপি বিধায়ক বিষ্ণু রায়ের প্রয়াণে উপনির্বাচনে পিসি ভাইপো পুলিশকে দিয়ে দখল করে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেক বাড়ি বাড়ি কাজ, চাকরি বাকরি, মহকুমা ইত্যাদি অনেক ঢপবাজি করে জিতেছিলেন 4000। যখন জেনারেল ভোট হয়েছে আমরা জিতেছি 20,000। তাই এখানেও মাদারিহাটের ক্ষেত্রে আপনি প্রমাণ হয়ে যাবে যে আমরা 26-এ জিতবো। শুধু মাদারিহাট নয়, নৈহাটি, তালডাংরা এবং মেদিনীপুর আসনও 26 সালে ভারতীয় জনতা পার্টি জিতবে। তার মানে সজলদা, আন্দোলনমুখী দল এবং নির্বাচনমুখী সংগঠন, দলে এর অভাব রয়েছে এখন? সেটা নেতারা বলছেন, আপনি শুনছেন, আমরাও শুনছি, কিছু অভাব, কিছু বিচ্যুতি তো নিশ্চয়ই আছে। কোন দলে নেই, কোন দলে নেই? এক্ষুনি কুণাল ঘোষ কি বলছিলেন যে ছেলেও আমি মেয়েও আমি, বলছিলেন না যে আমি শাসক আমি বিরোধী। হ্যাঁ, মানে নিজেদের লোককে আমরা নিজেরাই খুন করব, নিজেদের লোককে আমরা নিজেরাই জেলে পাঠাবো, নিজেরা নিজেদের মধ্যে লুটবো, হ্যাঁ এ লোটার পর ও লুটবে, এই তো বলছিলেন। আমি দেখুন একটু আগে আমি আপনাকে একটা কথা বলি, সবাই এই মাদারিহাট 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 নিয়ে পড়ে আছেন। তো আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার কি কখনো মনে জাগে না যে এই যে ধরুন সিতাইয়ের ভোটটা হলো, ওখান থেকে যিনি বিধায়ক ছিলেন তিনি কত ভোটে জিতেছিলেন লোকসভার কেন্দ্রে, তার নিজের বিধানসভা কেন্দ্রে? আপনি 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা হয়, 7টা লোকসভাতেও যা রেজাল্ট করতে পারেননি তার 4 গুণ। আজকের পর থেকে তো ওনার স্ত্রী আর ওনার কথা শুনবেনই না, বলে তুমি জিতেছিলে 10,000, আমি জিতেছি 1,30,000। এই যে 1,30,000, এবং এটা উনি ওনার বাসনিয়া সাহেব তিনি কিন্তু সকালবেলা বলে দিয়েছিলেন যে 1,20,000-তে জিতবে। পাশে বসা রবীন্দ্রনাথ বাবু তিনি বললেন না না 1,40,000, বললো না তেরা না মেরা 1,30,000। এই যেভাবে ভোট লুট, এই যে ভোট মিলিয়ে দিয়েছেন তো, হ্যাঁ বলছি তো মেলাচ্ছেন, কেন যাবে না? আমি যদি ভোট দিই, আমি যদি ভোটে সেলোটেপ লাগিয়ে রাখি ইভিএমে, তাহলে তো আমি নিশ্চয়ই মেলাতে পারবো, আমি নিশ্চয়ই মেলাতে পারবো। আপনারাও সংখ্যা তত্ত্বে মেলাতে পারবেন না যে হাউ ইজ ইট পসিবল 3,000 ভোটে মানিকতলা থেকে জিতেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি, 9 বারের জেতা বিধায়ক সাধন পান্ডে সারা জীবনে যেটা করতে পারেননি, ওনার স্ত্রী একবার বাই ইলেকশনে দাঁড়িয়ে 80,000 ভোটে জিতে গেলেন। ওনার আত্মা বলে যদি কিছু থাকে তাহলে সবার আগে আমি এইটা আমার একদম এইটা প্রশ্ন। দেখুন, তৃণমূল কংগ্রেস একেবারে দুর্নীতি করে জালিয়াতি করে ভোট করে, এই অভিযোগ তো বিজেপির সজল ঘোষ আজকে করছেন এমনটা নয়, এটা প্রথম দিন থেকে করছেন। আমি বলছি তৃণমূল কংগ্রেসকে বিজেপির যে নেতা সব থেকে ভালো চেনেন তার নাম শুভেন্দু অধিকারী, এটা একবাকে সবাই স্বীকার করবেন। তাহলে তৃণমূল কংগ্রেস কিভাবে ভোট করে তাদের বক্তব্য অনুযায়ী সেটা শুভেন্দু অধিকারীও জানেন।
শুভেন্দু অধিকারীই জানেন, তাহলে অসুখ যখন জানেন তার ওষুধও তার জানার কথা, সেই ওষুধ প্রয়োগ করতে অসুবিধে কোথায়? বেশ বেশ আমি 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 বেশ 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 আমি 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 একেবারে সার্বিকভাবে ওষুধ প্রয়োগ কোথায় কিভাবে হচ্ছে আমি এইটা দর্শকদের সামনে রাখবো। আমি আবার সজলদা আপনার কাছে আসবো। এবার জাতীয় স্তরে ছবিটা দেখায়, আমি বিজেপির ছন্নছাড়া, প্রায় ছন্নছাড়া যেমনটা তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে রাজ্যে, মহারাষ্ট্রে কিন্তু সম্পূর্ণ অন্য ছবি দেখা যাচ্ছে, যেখানে একেবারে বিজেপির জোট জয়লাভ করছে, ঝাড়খণ্ডে আবার ইন্ডিয়া জোটের মুখ রক্ষা হচ্ছে। মহারাষ্ট্রে আপনাদের বলি বিজেপির জোট 236টা আসনে এগিয়ে থাকছে এবং তারা সরকার গঠন করার দিকে এগোচ্ছে। কংগ্রেস সেখানে বা কংগ্রেস জোট সেখানে মাত্র 48। অর্থাৎ জাতীয় স্তরে কংগ্রেসের ছবিটাও একেবারে কতটা অনুজ্জ্বল এইটা বোঝা যাচ্ছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে আপনারা দেখুন জেএমএম জোট অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জোট 56টা আসনে এগিয়ে থাকছে, বিজেপি জোট সেখানে আবার 24টা। নিঃসন্দেহে যেটা নিয়ে কংগ্রেস গর্ব করতে পারে সেটা ওয়ায়নাড, কোনো সন্দেহ নেই। 4,10,931 ভোটে জয়ী হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বডরা, দাদা রাহুল গান্ধীকেও তিনি ছাপিয়ে গিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, তিনি বলছেন এক হয়ে লড়াই, আবার জিতল উন্নয়ন, আবার সুশাসনের জয়। মহারাষ্ট্রে বিজেপি জোটের সাফল্য নিয়ে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাফল্যের জন্য ঝাড়খণ্ডে জেএমএম জোটকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। শুভেচ্ছা বার্তা রাহুল গান্ধী পাঠিয়েছেন, সেটা ঝাড়খণ্ডের জন্য। মহারাষ্ট্রে ধাক্কা খেলেও ঝাড়খণ্ডে যেহেতু ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জোট তারা জয়লাভ করেছে, সেখানে এই শুভেচ্ছা বার্তায় রাহুল গান্ধী বলছেন সংবিধানের সঙ্গে জল জঙ্গল জমিন রক্ষার লড়াইয়ে জয়। মহারাষ্ট্রের হারকে অপ্রত্যাশিত বলে পোস্টে বলছেন রাহুল গান্ধী। আমি এইখানে শুভময় মৈত্রের কাছে আসতে যাব। শুভময় দা, এই দুটোর ক্ষেত্রে যদি বলা যায়, একদিকে মহারাষ্ট্র অন্যদিকে ঝাড়খণ্ড, কোথাও বিজেপি জোট একেবারে দারুণ সাফল্য পাচ্ছে, কোথাও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জোট তারা কিন্তু তার উপরে কিন্তু সাধারণ মানুষ ভরসা রাখছেন, রাজ্যবাসী ভরসা রাখছেন। আমি বলছি কংগ্রেসের সার্বিকভাবে জাতীয় স্তরে ফলাফল বা পারফরমেন্স সেটা কিন্তু খুব বেশি উজ্জ্বল নয়। হ্যাঁ দেখুন, কংগ্রেসের যে ক্যারেক্টারিস্টিক্সটা এখন পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তারা যে রাজ্যে জোটের ছোট শরিক সেখানে কিন্তু সেই জোটটা ভালো ফল করছে। জম্মু কাশ্মীরের ক্ষেত্রেও সেটা দেখবেন, আবার যদি দেখেন ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেটা দেখবেন। আর যেখানে তারা জোটের বড় শরিক বেশি আসনে লড়ছে, অর্থাৎ হরিয়ানার ক্ষেত্রে যেটা হয়েছে এবং একইভাবে মহারাষ্ট্রের ক্ষেত্রে যেটা হয়েছে, সেই দুটো জায়গাতেই তারা ফেল করছেন। এর মানে মহারাষ্ট্রে বিজেপির অনুকূলে কোন কোন ফ্যাক্টর কাজ করলো? দেখুন, একটা বিষয় হচ্ছে গত 4 মাস তারা সাধারণ মানুষের হাতে, বিশেষ করে মহিলাদের হাতে টাকা পয়সা পৌঁছে দিয়েছেন, যেটা খুব স্বাভাবিকভাবেই ভোটে রিটার্ন হওয়া খুব তাড়াতাড়ি হয়। এবং এই জায়গাটি ছাড়া যে ঘটনাটা মহারাষ্ট্রে ঘটেছে, দুটি গুরুত্বপূর্ণ দল আড়াআড়ি দুটি ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে এনসিপি আর একটা হচ্ছে শিবসেনা। এই দুটি ভাগের মধ্যে যে কোরিলেশন, সেই জিনিসগুলো কিভাবে কাজ করছে সত্যি স্পষ্ট নয়। এবং 3 নম্বর কথা যেটা বলি, কেন ভোটের এত অদল বদল হচ্ছে, হঠাৎ করে 10, 20, 30% ভোট বদলে যাচ্ছে, তার কারণ মানুষের কাছে এখন প্রচুর ইনপুট, মানুষ স্থিরভাবে ভাবেন না। ফলে নির্বাচনের আগে যে ঘটনা ঘটে যাচ্ছে হঠাৎ, যেমন ধরুন এই আদানির কেসটি যদি মহারাষ্ট্র নির্বাচনের আগে জানা যেত তাহলে হয়তো ভোটটা আবার অন্যরকম হতে পারত। ফলে খুব তাড়াতাড়ি মানুষ রিয়াক্ট করছেন এবং ভোটে বিপুল পরিবর্তন হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। অর্থাৎ এই যে স্টেবিলিটির অভাবটা নির্বাচক পুলের, আর কি আমরা যারা ভোট দিতে যাচ্ছি তাদের মতটা খুব তাড়াতাড়ি পরিবর্তিত হচ্ছে। চন্দনদা, না এখানে একটা কথা ডোল পলিটিক্স কিন্তু তার মানে মহারাষ্ট্র ডিভিডেন্ড দিচ্ছে। দেখো একদম পরিষ্কার কথা একটা বলি, দেশ জুড়ে এটা কিন্তু একটা ছবি। ফর এ সেকেন্ড শুভ্রজিৎ, একটা জিনিস কিন্তু ভেরি ইন্টারেস্টিং, যে এক্সাম্পলটা শুভময়দা করলেন ঠিক তেমনই তারই রিভার্স ঠিক গত ইলেকশনগুলোতে হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি বদল হচ্ছে, এটা নিয়ে সন্দেহ নেই। ঠিক যেমনভাবে পশ্চিমবাংলায় বিজেপি একটা ব্যাপক সেটব্যাক, ঠিক সেরকমভাবে সেই বিজেপি মহারাষ্ট্রে এবার ভালো ফল করেছে, এটা অস্বীকার করে লাভ নেই। এবং অ্যাট দি সেম টাইম এটাও বুঝতে হবে যে এই ইলেকশন ক্যারেক্টার এক একটা স্টেটে এক একভাবে পোর্টফোলিও ওয়াইজ কাজ করছে, যেটা প্রধানমন্ত্রী বিভিন্নভাবে বলবার চেষ্টা করেছিলেন ঝাড়খণ্ডের মাটিতে দাঁড়িয়ে আদিবাসী সেন্টিমেন্টকে সামনে রেখে। ইভেন ইউসিসির ওপরে যেটা অ্যাপ্লিকেশন আদিবাসীর ক্ষেত্রে হবে না, এরকম একটা সেন্টিমেন্টাল ইস্যুকে সামনে রেখেছিলেন, যেটা সাধারণভাবে বিজেপির মতামতের বিরোধী। সেখানে দাঁড়িয়েও কিন্তু আজকে ডিভিডেন্ড পাননি। সুতরাং তুমি যদি এটা দেখো, আমি একটু আগে তোমাকে যে প্রসঙ্গটা বলছিলাম না, যে তুমি জামানত বাজেয়াপ্তের প্রসঙ্গটা তুললে, আমি ঠিক ওই একই কথা বলছিলাম। ক্ষীণ হোক,
বা উচ্চস্বরে হোক, লজিকটা লজিকই থাকে। সুতরাং তুমি ইলেকশন এক্সপেরিমেন্ট যদি দেখো তাহলে এটা খুব স্বাভাবিক, এটা অবশ্যই কংগ্রেসকে ভাবতে হবে, কারণ গত নির্বাচনে ঠিক বৃহৎ দল হিসেবে মহারাষ্ট্রে কীভাবে সাকসেস পেয়েছিল এটাও ঘটনা। ঠিক তেমন এবার খুব ফাস্ট ট্রানজিশন, এটা একটা ট্রানজিশনাল আমার মনে হয় তাই। এবং সেক্ষেত্রে অবশ্যই আমরা ভাববো এবং আগামী দিন কিভাবে এই কংগ্রেস তার নিজের শক্তি পুনরুদ্ধার করে আবার নতুনভাবে, জোট তো একটা পলিটিক্স, সেটা তৈরি করতে পারে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। জিএমএম নেতৃত্বে আগামী দিন ঝাড়খণ্ডে সরকার গঠন হবে, শুভেচ্ছা দুটো সরকার কি। অর্থাৎ অনুদান রাজনীতি কিন্তু যেখানে যারা সরকার গড়ছে সেটা এ রাজ্য হতে পারে, সেটা মারাঠাভূম হতে পারে বা পশ্চিম ঝাড়খণ্ড হতে পারে, সেখানে কিন্তু তাদের ডিভিডেন্ড দিচ্ছে। সজল ঘোষ, আমি একটা কথা বলি, চন্দনদাকে বলি যে গত নির্বাচনে মহারাষ্ট্রে কংগ্রেস সফল হয়নি, ওখানে বিজেপি আর শিবসেনার সরকার হয়েছিল, সেখান থেকে আপনারা ভেঙেছিল। আমি বলছি আরে ওই তো হলো, আমি একটা কথা বলি শোনেন, আমরা হলে সব আমরা ভাঙি, আর এক্ষেত্রে আপনারা ভাঙেননি, আপনারা জুড়ে নিয়েছেন, এটা পৃথিবী সকলে আমরা ভেঙেছি, আপনি নিজের সাথে জুড়ে নিয়েছেন। আমি একটা কথা বলি, এই যে দেখুন আমি আগের ফেজে সমস্তটা আমি শুভময়দাকে সমর্থন করেছি, কিন্তু এবার আর পারলাম না। বলছেন আদানির কেসটা 2 দিন আগে হলে অন্যরকম হতো। আচ্ছা আপনি বলুন, আদানিতে যেটা হতো আরজি করে সেটা হলো না কেন? আরজি করে সেটা হলো না কেন? রাজ্য জুড়ে মা বোনেরা প্রদীপ নিয়ে রাস্তায় নামলেন, তার এফেক্ট হলো না কেন? এবার বলছি মহিলাদের টাকা নিয়েছেন, মহিলারা ভোট দিয়েছেন, অ্যাজ ইট ইজ আমরা সবাই এই কথা বলছি, আমি এটা বিশ্বাস করি না। আমি বলছি 2,33,00,000 মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, সেই ভোটের একটা বিরাট অংশ হচ্ছেন মহিলা। হ্যাঁ, সংখ্যালঘু মহিলারা আমাদের দেননি, কিন্তু সংখ্যাগুরু মহিলাদের 60% ভোটটা আমরা পেয়েছি, এটাও ভুলে গেলে চলবে না। আমি দুটো দল আলাদা লড়েছে দাদা, দুটো দল আলাদা লড়েছে মানে দুটো দল তো শিবসেনা আর বিজেপি একসাথে ছিল, আলাদা তো সেখান থেকে হয়েছে। তার অ্যাডভান্টেজ আজকে কংগ্রেস বা অন্য রাজনৈতিক দলগুলো পাচ্ছে বলতে পারে। সজল কন্ট্রাডিক্ট হচ্ছে, না কোথায় কথাটা বলতে চাইছো সেই কন্ট্রাডিক্ট হচ্ছে। আপনি বোঝান, আমরা ভাঙিয়ে নিয়ে এসেছি ঘটনাচক্রে এনসিপি দুটো টুকরো, ঘটনাচক্রে শিবসেনা দুটো টুকরো, কাদের স্বার্থে ভাই? গৌহাটিতে সরকার তৈরি হয়েছিল, ভুলে যেও না, গৌহাটিতে সরকার তৈরি হয়েছিল, সেই সরকার কার কোলে বসে তৈরি হয়েছিল তুমি জানো না? ওটা হচ্ছে টুকরোর উপর টুকরো। আচ্ছা, এলিফ্যান্ট ট্রেডিং সেটা বল, হর্স ট্রেডিং থেকে বেরিয়ে গিয়ে এলিফ্যান্ট ট্রেডিং। ঘোড়াগুলোকে দাঁড় করেন কেন? আচ্ছা আমি সেই কথাই বলছি, হর্স ট্রেডিং থেকে বেরিয়ে তো এইবারে ভাঙাচোরার থেকে আমি এবারে জোড়ার প্রশ্নে আসি। দেখুন, জোড়া মানে তো জোট, ইন্ডিয়া জোটের অন্যতম শরিক মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে শিবু সোরেন পুত্র হেমন্ত সোরেন। আমি বলছি যেখানে হেমন্ত সোরেন আবারও তার দল শাসন ক্ষমতায় আসতে চলেছে, আবারও সরকার গঠন করতে চলেছে, রহস্যটা কি অর্ণবদা যে এখনো পর্যন্ত এ রাজ্যের মুখ্যমন্ত্রী সেই জয়ের জন্য কোনো শুভেচ্ছা বার্তা পশ্চিম রাজ্যের ভাবি মুখ্যমন্ত্রীকে পাঠালেন না, যদি আবার হেমন্ত সোরেন শপথ গ্রহণ করেন? অন্তত আমার অদ্ভুত লাগে শুদ্ধ, এর আগেও আমি একাধিকবার দেখেছি যে এইরকম কোনো একটা এরকম কথা বলছেন আপনি বা অন্য কেউ, আপনারা এরকম কথা বলছেন, ঠিক তারপর পরই যেটা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন বা যেটা নিয়ে বলছেন যে না করা হয়নি, ঠিক সেই সেম কাজটা কিছুক্ষণের মধ্যে হয়তো মমতা ব্যানার্জি করলেন। মানে এটা একাধিকবার হয়েছে এরকম, মানে আমি একাধিকবার এই জিনিসটা দেখেছি। মানে হেমন্ত সোরেনকে শুভেচ্ছা বার্তা জানাননি কেন, এটা কোনো প্রশ্নই হতে পারে না, তার কারণ হেমন্ত সোরেনকে নিশ্চিত শুভেচ্ছা জানাবেন, কারণ একটাই তো এক্স্যাক্টলি, আপনি একদম 100% খাঁটি কথা বলেছেন। শুভেচ্ছা বার্তা যাওয়াটা খুব স্বাভাবিক প্রক্রিয়া হওয়া উচিত, এটা হয় না বলেই তো প্রশ্নটা আসে। বরং আমরা অনেক বেশি করে মানে ভাবার জায়গা সেটা হচ্ছে যে এত চেষ্টা করার পরে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জোট আবার সরকার গঠন করবে, মোটামুটি 3-4 ঘন্টা আগে পরিষ্কার হয়ে গিয়েছে। ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি, ওখানে তাদের যত রকম শক্তি নিয়ে পারা সম্ভব ঝাঁপিয়ে পড়েছিল, এতৎ সত্ত্বেও তারা প্রতিহত হয়েছিল। যেভাবে গোয়ায় ঝাঁপিয়েছিলেন, কেন কোটি কোটি টাকা নিয়ে নেমেছিলেন ঝাড়খণ্ডে। সরাসরি দিল্লিতে আপনাদের নিয়ে যাব, বিজেপির সদর দফতর একেবারে দেখতে পাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকেরা উজ্জীবিত, উৎসাহিত, তার কারণ সন্ধ্যে 7টায় নির্ধারিত রয়েছে প্রধানমন্ত্রীর আসার কথা। ইতিমধ্যে অমিত শাহ তিনি এসেছেন বলে জানা যাচ্ছে। মহারাষ্ট্রের এই জয়ের পর, এই সাফল্যের পর স্বাভাবিকভাবেই উৎসাহিত বিজেপির কর্মী সমর্থকেরা। সন্ধ্যে 7টা নির্ধারিত সময় রয়েছে প্রধানমন্ত্রীর আসার, এবং তারপর আসার পর কি বলবেন নিঃসন্দেহে আমাদের সেদিকে নজর থাকবে। পাশাপাশি অবশ্যই নজর রাখতে হবে কেরলের ওয়ায়নাডের দিকে, তার কারণ 4,08,036 ভোটে সেখানে জয়লাভ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা। একেবারে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উত্তরীয় পরিয়ে দিচ্ছেন, মিষ্টি খাওয়াচ্ছেন, তার কারণ সংসদে প্রথমবার পা রাখতে চলেছেন, লোকসভায় প্রথমবার পা রাখতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। এবং প্রথম ভোটেই দাদা রাহুল গান্ধীর যে রেকর্ড, অর্থাৎ যে ব্যবধানে রাহুল গান্ধী জিতেছিলেন তাকেও ছাপিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা।
बहुत बड़ी जिम्मेदारी है, कर्तव्य है मेरा कि पूरी तरह से मैं अपनी पार्टी और अपने देश के जो संविधान के जो मैं लड़ूंगी पूरी तरह से। आप तो जानते हैं कि मैं कौन से मुद्दे आपको लगता है जिसको आप टच ऑन करना चाहेंगे इस बार के पार्लियामेंट? अब देखते हैं, सेशन को शुरू होने दीजिए, मुझे पहुंचने दीजिए वहाँ। एक आखिरी सवाल करना चाहता हूँ, महिलाओं की भूमिका को लेकर। जी देखिए, शुरू से मैं बहुत ज़्यादा मतलब महिलाओं के पक्ष में ही बोलती भी हूँ और मैंने कोशिश भी की थी यूपी में काफ़ी उनको आगे लाने की, और राजनीति में मेरी जहाँ तक मेरी समझ है, मैं सोचती हूँ कि महिलाओं को ज़्यादा से ज़्यादा आगे बढ़ना चाहिए, आना चाहिए। और आजकल तो सब समझने लग गए हैं, हमने तो पहल की थी उस समय, आज सारे राजनीतिक दल ये समझ गए कि महिलाओं में कितनी शक्ति है और राजनीति में कितनी उनकी भूमिका है। मतलब इस तरह से कि जितनी भी पॉलिसीज जो निकालते हैं लोग महिलाओं को का वोट निकालने के लिए, मैं चाहती हूँ कि वो सिर्फ वोट पर ध्यान ना हो, लेकिन उनकी भागीदारी पे ध्यान हो, उनके सशक्तिकरण के लिए ध्यान हो और वो सचमुच उनको आगे बढ़ाने का काम हो। तो धन्यवाद। जी, मैं वायनाड की जनता को धन्यवाद देना चाहूँगी कि मुझे इस तरह से उन्होंने जिताया, इतना प्यार दिया, और मैं उनको आश्वासन देना चाहती हूँ कि पूरी तरह से अपनी जिम्मेदारी निभाऊंगी, उनकी आवाज बनूंगी, उनके लिए लड़ूंगी। धन्यवाद। দেখুন, দুটো বিষয় এখানে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার। একটা সময় স্লোগান উঠেছিল প্রিয়াঙ্কা লাও কংগ্রেস বাঁচাও। এখন প্রিয়াঙ্কা গান্ধী সংসদ সদস্য হওয়ার পর কংগ্রেস কি ঘুরে দাঁড়াতে পারবে আবার? এবং দেখার বিষয় আগামী 1 বছরের মধ্যে রাজ্যে বিজেপি কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে, তার কারণ 26-এ সরকার বদলের ডাক একেবারে বিজেপি শীর্ষস্তর থেকে দেওয়া রয়েছে। ফলে সময় আমাদের অপেক্ষা করতে হবে রাজ্যের জন্য আর 1টা বছর, এবং আগামী দিনে জাতীয় কংগ্রেস কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে।